অনেক বেলা হয়েছে, আজ যেটুকু মাছ পেয়েছি সেটুকু মাছ নিয়ে বাড়িতে চলে যাই। এই কয়েকটা মাছ তো আর বাজারে বিক্রি করতে পারবো না। আরে টোনা, তুই এখনো এই পুকুরে মাছ ধরছিস? এই ছোট্ট পুকুরে কি আর মাছ আছে? কি আর করবো কবুতর দাদা, এই ছোট ভাঙা নৌকা নিয়ে কি আর বড় নদীতে মাছ ধরতে যেতে পারবো? আমাকে আশেপাশের ছোট পুকুর থেকেই মাছ ধরতে হবে। তা তুই বড় নৌকা কিনছিস না কেন? বনের অন্য পাখিরা তো বড় নদী থেকে মাছ ধরে, আর তুই এখনো ছোট পুকুরে মাছ ধরছিস। কবুতর দাদা, আমি কিছু টাকা জমিয়েছি, এবার হয়তো বড় একটা নৌকা কিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই কর। আমি তাহলে এবার আসছি। এ কথা বলে কবুতর সেখান থেকে চলে যায়। কবুতর দাদা তো ঠিক কথাই বলেছে। দেখি মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা বড় নৌকা কিনতে পারি কিনা। কিন্তু মোড়ল মশাইয়ের টাকা কি করে শোধ করব? যাই হোক, পরে দেখা যাবে। এবার আর দেরি না করে বাড়িতে যাই। এ কি টোনা, তুমি বাড়িতে এসেছো? বাজারে যাওনি? টুনি, আজ বেশি মাছ পাইনি, তাই আর বাজারে যাইনি। কি, তুমি আজকেও মাছ বিক্রি করতে পারলে না? তোমাকে তো সেই কদিন থেকেই বলছি মেয়েটার স্কুলে টাকার প্রয়োজন। এখন মেয়েটার স্কুলে আমি টাকা দিব কি করে? এবার তো স্কুল থেকে মেয়েটাকে তাড়িয়ে দিবে। তুমি কি চাও আমাদের মতো মূর্খ হোক আমাদের মেয়ে? না টুনি, আমি এমনটা কখনোই চাই না। কিন্তু কি করব বলো, আমার তো হাত পা বাঁধা। আমি যে জেলের কাজ ছাড়া আর কোনো কাজই করতে পারি না। আমি এত কথা শুনতে চাই না, যা করতে হয় করো, কিন্তু আমার মেয়েটার পড়ালেখা যেন বন্ধ না হয়। মা, তুমি আর বাবাকে কিছু বললে না তো? আর তুমি অত চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এখন তুমি আমাকে আর বাবাকে খেতে দাও দেখিয়ে, বড্ড খিদে পেয়েছে যে। আমি তোর আর তোর বাবার সাথে কথা বলে পারবো না। আয় ঘরে আয়, আমি তোকে আর তোর বাবাকে খাবার খেতে দিচ্ছি। এরপর টোনা ও টুকি ঘরে চলে যায়। না না, আমার মেয়ের পড়ালেখা আমি কিছুতেই বন্ধ হতে দিব না। আমি কালই মোড়ল মশাইয়ের কাছে যাব কিছু টাকা ধার নিতে। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা মোড়লের বাড়িতে যায়। এ কি টোনা, তুই তা এতদিন পর আমার বাড়িতে কি মনে করে? মোড়ল মশাই, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। টোনা, কি হয়েছে? আমাকে তুই সবটা খুলে বলতো, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। আমি জানি তুই কোনো বিপদে পড়েছিস, তাই আমার কাছে এসেছিস, নয়তো তুই কখনো আমার বাড়িতে আসতি না। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিক ভেবেছেন। আসলে আমার কিছু টাকার প্রয়োজন। আপনি আমাকে কিছু টাকা ধার দিন, আমি কিছুদিন পর আপনার টাকা শোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, আমি তো মোড়ল হয়েছি এ বনের গরিব অসহায় পাখিদের সাহায্য করার জন্য। আমার তো কাজই তোদের বিপদে পাশে দাঁড়ানো। তুই এবার যেতে পারিস, তবে তুই যদি আবার কোনো বিপদে পড়িস তবে আমার কাছে আসিস, আমি তোকে সাহায্য করব। এরপর টোনা মোড়লের কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর মোড়ল এভাবেই বনের অসহায় ও গরিব পাখিদের সাহায্য করে। তাই বনের সকল পাখি মোড়লকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। টুনি, এই দেখো আমি টাকা নিয়ে এসেছি। আমাদের মেয়েকে আর কেউ স্কুল থেকে তাড়িয়ে দিতে পারবে না। কিন্তু তুমি টাকা কোথায় পেয়েছো টোনা? তোমার কাছে তো কোনো টাকা ছিল না। আসলে টুনি, আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, আমি কয়েকদিনের মধ্যেই মোড়ল মশাইয়ের টাকা শোধ করে দিব। এই নে মা, আর একটুখানি খাবার আছে, সবটুকু খাবার খেয়ে নে। না মা, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আর একটুখানি খাবার আছে তো রে মা, খেয়ে নে মা, খেয়ে নে। ও মা, আমার খুব পেটে ব্যথা করছে, আমি যে আর ব্যথা সহ্য করতে পারছি না। কি বলছিস? তোর আবার হঠাৎ করে পেট ব্যথা করছে কেন? ওগো শুনছো? দেখো না ইকরি কেমন করছে। কি
কি হয়েছে ইগলি? তুমি এভাবে চিৎকার করছো কেন? ইকরি খুব অসুস্থ হয়ে পড়েছে। তুমি এক্ষুনি সাধু বাবাকে খবর দাও, না জানি আমার মেয়েটার কি হয়ে গেল। ইকরি মা, কি হলো তোর? তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। এরপর মোরল সাধু বাবাকে ডেকে নিয়ে আসে, আর সাধু বাবা এসে ইকরিকে দেখতে থাকে। এ কি, তোর মেয়ের যে কঠিন রোগ হয়েছে, আমি তোর মেয়েকে সুস্থ করতে পারবো না। এ কি বলছেন সাধু বাবা? আপনি একটিকে সুস্থ করতে পারবেন না? তাহলে আমার মেয়েটাকে আমি কি করে সুস্থ করব? আপনি আমাকে বলে দিন, বলে দিন সাধু বাবা, বলে দিন। তোর মেয়েকে সুস্থ করার জন্য একটা উপায় আছে, কিন্তু সেটা যে অনেক কঠিন কাজ, তুই সেটা করতে পারবি না। যত কঠিন কাজই হোক না কেন, আপনি আমাকে উপায়টা বলে দিন, আমি চেষ্টা করে দেখব। ঠিক আছে, শোন তবে। এখান থেকে 100 ক্রোশ দূরে একটা বন আছে, আর সে বনে আছে অনেক লাল গোলাপের গাছ। তোকে সেই বন থেকে একটা লাল গোলাপ ফুল নিয়ে আসতে হবে, আর সেই লাল গোলাপ ফুল দিয়ে ঔষধ বানিয়ে তোর মেয়েকে খাওয়াতে পারলেই তোর মেয়ে আগের মতো সুস্থ হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা, আমি দেখছি কেউ আমাকে সেই লাল গোলাপ এনে দিতে পারে কিনা। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উপায়টা বলে দেওয়ার জন্য। এরপর সাধু বাবা সেখান থেকে চলে যায়, আর ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। কি হয়েছে মোড়ল মশাই, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? টোনা, আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। আমার মেয়েটা যে ভীষণ অসুস্থ। এখন যে কি করে কি করব কিছুই যে আমি বুঝতে পারছি না। কেন মোড়ল মশাই, আপনার মেয়েকে সুস্থ করার কি কোনো উপায় নেই? আছে, কিন্তু সেটা যে অনেক কঠিন কাজ। কি এমন কঠিন কাজ মোড়ল মশাই? এরপর মোরল টোনাকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে টোনা বলতে থাকে। আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি যাব সেই বনে, যে বনে লাল গোলাপ আছে। সত্যি বলছিস টোনা? তুই যাবি ওই বনে? হ্যাঁ, আমি সত্যি বলছি। এ কথা বলে টোনা লাল গোলাপ যে বনে আছে সে বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর সে বনে যেতে যেতে টোনার বিকেল হয়ে যায়। এই তো আমি পৌঁছে গেছি, এখন শুধু লাল গোলাপ কোথায় আছে তা খুঁজতে হবে। লাল গোলাপ যে কোনো ভাবে খুঁজে বের করতেই হবে, না হলে যে মোড়ল মশাইয়ের মেয়েকে বাঁচানো যাবে না। টোনা এদিক ওদিক ঘুরে লাল গোলাপ খুঁজতে থাকে, আর অনেক খোঁজার পর টোনা লাল গোলাপ ফুলের বাগান খুঁজে পায়। আর সেখান থেকে একটা লাল গোলাপ নিয়ে সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যে বনে ফিরে আসে। মোড়ল মশাই, এই নিন লাল গোলাপ, এবার আপনার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। বাবা মা, আমার শরীর আর খারাপ লাগছে না, আমি একদম সুস্থ হয়ে গেছি। সত্যি বলছিস রে মা? তুই সুস্থ হয়ে গেছিস? তোর আর খারাপ লাগছে না তো? না বাবা, আমার আর একদমই খারাপ লাগছে না। টোনা, তোকে অনেক ধন্যবাদ। তোর জন্য আজ আমার মেয়েটা আগের মতো সুস্থ হয়ে গেছে। তোর এই ঋণ আমি কখনোই ভুলবো না। তুই আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিস সে টাকা আর আমাকে ফেরত দিতে হবে না। আর আমি জানি তোর একটা বড় নৌকার প্রয়োজন, তাই আমি তোকে একটা বড় নৌকাও দিতে চাই। এরপর মোড়ল টোনাকে একটা বড় নৌকা উপহার দেয়, আর টোনা সেই নৌকা নিয়ে বড় নদীতে মাছ ধরতে যায়, আর অনেক বড় বড় মাছ ধরে বাজারে বিক্রি করে। আর এভাবেই টোনা তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। বাবা রকি, আমার মনে হয় আমার জীবনের শেষ সময়টুকু চলে এসেছে। তোরা দুই ভাই সব সময় একে অপরের পাশে থাকবি, কখনোই নিজেদের মাঝে ঝগড়াঝাটি করবি না। আর আমার যত সম্পত্তি আছে দুই ভাই নিজেদের মাঝে সেগুলো ভাগ করে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি থাকতে টোনার কোনো চিন্তা নেই। আমার মনে হয় আমি এবার একটু শান্তিতে মরতে পারবো। এই বলে দুবার হিসকি কেটে রাজু টোনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তারপর দুই ভাই মিলে বাবার লাশ নিয়ে শ্মশানে যায়, আর সৎকার করিয়ে বাড়িতে ফিরে আসে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন।
ততদিনে দুই ভাই তাদের বাবার শোক কাটিয়ে ওঠে। এরপর রকি মনে মনে ভাবতে থাকে, আমি যদি ওই টোনাকে পড়াশোনা করাই তাহলে তো ও অনেক চালাক হয়ে যাবে, আর ওর ভাগের সব সম্পত্তি পই পই করে হিসাব মিলিয়ে নিবে, আর আমি তো তখন সম্পত্তির অভাবে পড়ে যাব। না না, তা কখনোই হতে পারে না, এটা একদম হতে দেওয়া যাবে না। টোনাকে আমি একদম পড়াশোনা করাবো না, আজ থেকে ওকে আমি মাঠের কাজ করাবো। রকি তার ভাবনার কাজ সত্যি করে আর টোনাকে মাঠে কাজ করার জন্য পাঠিয়ে দেয়। এরপর রকি বলে, ভাই শোন, তুই যদি পড়াশোনা করিস তাহলে তো আমার সাথে আর কোনো কাজ করতে পারবি না, আর তার ফলে অনেক টাকা নষ্ট করে আমাদের নতুন নতুন শ্রমিক নিতে হবে, কিন্তু আমি তো তা মেনে নিতে পারবো না রে। ঠিক আছে দাদা, আমি তোমার সাথেই কাজ করব, পড়াশোনা করব না। বোকা টোনা রকির কথা মেনে নেয় আর মন দিয়ে জমির কাজ করতে থাকে। আর রকি তার নিজের পড়াশোনা ঠিকই শেষ করে নেয়। এভাবেই কেটেছে অনেকগুলো দিন। টোনা, আমরা আর কতদিন একা থাকি বল? বাড়িতে তো একটা বউয়ের প্রয়োজন আছে, তাই এবার আমি একটা বিয়ে করব ভাবছি। তাহলে আমিও বিয়ে করব দাদা। ঠিক আছে, চল। এরপর টোনা আর রকি বিয়ে করে নেয়। আর রকি চালাকি করে টোনা আর তার বউকে আলাদা করে দেয়। দাদা, তুমি তো আমাদের আলাদা করে দিলে, তাহলে এবার আমাদের জমিগুলো আলাদা করে দাও না। মানে আমাকে তো কিছু খেতে হবে, তাই না বলো? বোকা ভাই আমার, আমি থাকতে তোর আবার কিসের চিন্তা বল? তুই আমার সাথে কাজ করবি, আর যা মাইনে হবে আমি তোকে তাই দিব। ঠিক আছে দাদা, আমি তো তোমার উপর কোনোদিন কথা বলিনি, আজও বলবো না। এরপর টোনা তার বউকে নিয়ে বাইরে চলে যায় আর খড়কুটো দিয়ে কোনো রকমে একটা ঘর বানিয়ে থাকতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। আর রকি টোনাকে যা টাকা দেয় তা দিয়ে টোনার সংসার আজ চলে না। কি গো, এভাবে আর কতদিন না খেয়ে থাকবো বলো? এভাবে দিন দিন যে আমার শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছে। অমন করে বলো না গিন্নি, দাদা যা করছে নিশ্চয় আমাদের ভালোর জন্যই করছে। তুমি কটা দিন একটু কষ্ট করো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার এসব কথা আমার আর ভালো লাগছে না। টোনা টুনির কথাগুলো হাসি মুখে মেনে নেয় আর তারপর রকির কাছে যায়। দাদা, আমার যে আর একদম সংসার চলছে না, তুমি আমাকে একটু বেশি করে টাকা দাও না গো। তুই তো জানিস এখন বাজার দর একদম ভালো না, তোকে আমি এত টাকা কি করে দেই বল? তুই বরং একটা কাজ কর, আজ সারাদিন আমার বাড়ির সব কাজগুলো করে দে, আমি তার বিনিময়ে না হয় কিছু খাবার দিয়ে দিব। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টোনা সারাদিন কাজ করে আর সন্ধ্যায় রকি তাকে কিছু খাবার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর সামান্য কটা খাবার দেখে টুনি ভীষণ রেগে যায়। তোমার নির্দয় দাদা সারাদিন তোমাকে গাধার মতো খাটিয়ে মাত্র এই কটা খাবার দিয়েছে। গরিব বলে কি এত অবহেলিত আমরা? খবরদার বলছি টোনা, আজকের পর আর তুমি তোমার ভাইয়ের কোনো কাজ করে দিবে না। নিজে কর্ম করে নিজের ভাগ্য বদলাবে, এই বলে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে বউ, তুমি আর ঝগড়া করো না তো। কাল থেকে আমি নতুন কাজ খোঁজার চেষ্টা করব। এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। এরপর টুনি রাগ কমিয়ে ঘুমিয়ে পড়ে আর টোনাও ঘুমিয়ে পড়ে। বউ তো আমার ভীষণ রেগে আছে, কোনো কাজও তো পাচ্ছি না। তাতে কি হয়েছে? তোর ঘরে কি কোনো জিনিস নেই নাকি? সেগুলো বিক্রি কর আর খা। তা না হয় করলাম, কিন্তু তুমি কে? আমি হলাম অভাব, আমি সব সময় তোর ভিতরেই থাকি। এ কি, আমি তো মনে হয় স্বপ্ন দেখলাম, কিন্তু ওই অভাব তো আমাকে ঠিক কথাই বলেছে। আমার ঘরে একটা তামার কলস আছে, আমি ওটাই সকালে বিক্রি করব। এরপর টোনা আবার ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টোনা তামার
আবার কলসি নিয়ে বাজারে চলে যায় আর সেটা বিক্রি করে খাবার কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। ঘরে একটা মাত্র জিনিস ছিল আর তুমি কি না সেটাও বিক্রি করে দিলে, কিন্তু আজকের খাবার তো হয়ে যাবে, কাল থেকে তুমি কি খাবে শুনি? অত চিন্তা করো না তো গিন্নি, আমি কাল থেকে কাঠ কাটার কাজে যাব। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। এরপর টোনা হাত মুখ ধুতে চলে যায় আর টুনি নিজের হাতে খাবার বানাতে থাকে। এভাবেই দিনটা কেটে যায়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টোনা অন্যের বাড়ি থেকে একটা কুড়াল নিয়ে কাঠ কাটার জন্য চলে যায়। আজ আমাকে কাঠ কেটে টাকা রোজগার করে ছাড়তে হবে, না হলে যে বউটা আমার খুব কষ্ট পাবে। এরপর টোনা গাছ কাটতে থাকে আর হঠাৎ করেই টোনা একটা বড় গাছের কোঠরে কিছু সোনার মোহর দেখতে পায়। ওরে বাবা রে, কতগুলো সোনা! আমি তো আগে কোনোদিন এমন সোনা দেখিনি, কিন্তু গাছের কোঠরে এতগুলো সোনার মোহর কোথা থেকে এলো? দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। কেউ কে আছে এখানে? থাকলে সারা দিন। কি হলো, শুনতে পাচ্ছেন না আমার কথা? টোনা এদিক ওদিক অনেক খুঁজতে থাকে কিন্তু কাউকেই খুঁজে পায় না। হয়তো বা কেউ এগুলো এখানে লুকিয়ে রেখেছে। আমি বরং এগুলোকে অনেক ভালো করে রেখে যাই, যে রেখেছে তার খুঁজে পেতে অনেক সুবিধা হবে। এরপর টোনা সোনার মোহরগুলো সুন্দর করে গুছিয়ে রেখে বাড়িতে ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। অন্যের জিনিস না এনেছো, অনেক ভালো করেছো গো। আজ তো খালি হাতেই ফিরেছো। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি কাল কিছু খাবার বানিয়ে রেখেছিলাম, চলো ওগুলোই খেয়ে নেই। এই বলে টোনা টুনি খাবার খেতে যাবে আর হঠাৎই তাদের ঘরে একটা সাপ দেখতে পায়। আরে আরে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি আজ তোমার সততায় মুগ্ধ হয়ে গেছি, তাই সেই সোনার মোহরগুলো তোমাকে দিতে এসেছি। এই নাও এগুলো। ওই মোহরগুলো তুমি রেখেছিলে তাহলে? কিন্তু এমনি কেন নিব আমি? আমার ভাই প্রতারক হতে পারে, কিন্তু আমি নই। আমি তোমাদের উপহার দিচ্ছি আর তার কারণেই তুমি এটা নিবে। আর তোমার ভাইয়ের কাণ্ড আমি আমার দৈব শক্তি দিয়ে দেখতে পাচ্ছি, ওর কাজের জন্য আমি ওকে শাস্তি দিব। না না, তুমি আমার ভাইকে কিছু করো না। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই যে ছিল আমার সব সম্বল। টোনার এসব কথা রকি পাশ থেকে শুনে ফেলে। ভাই টোনা, আমি এসেছিলাম তোকে কাজের জন্য নিয়ে যাব বলে, কিন্তু আড়ালে দাঁড়িয়ে আমি তোর সব কথা শুনে ফেলেছি। তুই আমাকে মাফ করে দে ভাই। না না দাদা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে একদম ছোট করবে না। আমি তোমার প্রতি কখনোই রেগেছিলাম না, আর আজও নেই। সবার মিলন দেখে আমারও অনেক ভালো লাগছে। টোনা, তোমার ভাগ্য ফিরেছে। এবার তোমরা তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা, মায়া, বন্ধন নিয়ে সুখে দিন কাটিয়ে দাও। এরপর সাপ সেখান থেকে চলে যায় আর টোনা তার ভাগ্য ফিরে পেয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। কিরে মা টুকি, তোর তো আজ ভীষণ শরীর খারাপ। তোকে তো ঘুমাতে বললাম, তা না করে তুই এখনো পড়াশোনা করছিস যে? না মানে মা, আমার তো সামনে পরীক্ষা, আর আজ যদি আমি পড়াশোনায় ফাঁকি দেই তাহলে তো পরীক্ষায় খারাপ করব, তাই না? আসলেই কি তাই, নাকি অন্য কোনো ব্যাপার আছে বলতো? মাকে খুলে বলতো সব। মায়ের কথা শুনে টুকি মনে মনে ভাবে, আমি যদি আজকে পড়াশোনা শিখে না যাই তাহলে আমার মাস্টার মশাই আমাকে অনেক মারবে, আর আমি যদি মাকে মাস্টার মশাইয়ের কথা বলে দিই তাহলে তো মা স্কুলে গিয়ে মাস্টার মশাইয়ের সাথে খারাপ আচরণ করবে, আর তখন মাস্টার মশাইয়ের কাছে আমাকে আরো বেশি বেশি মার খেতে হবে। থাক বাবা, মাকে কিছু জানানো যাবে না। মাস্টার মশাই তো বলেছে স্কুলের খবর যেন বাড়িতে না যায়। কি রে মা, তুই চুপ হয়ে গেলি কেন? কি রে? না না মা, কোনো ব্যাপার নেই। আসলে আমার পড়াশোনা একদম মুখস্থ হচ্ছে না তো, আর তার কারণেই আমার ভীষণ কান্না পাচ্ছে মা। কাঁদিস না সোনা মা, কাঁদিস না। আয়, আমি তোকে পড়া বুঝিয়ে দিচ্ছি।
এরপর টুনি তার মেয়েকে পড়া বোঝাতে থাকে। এদিকে টুকি পড়তে পড়তে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে, আর টুনিও তার মেয়ের পাশে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টুকি ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেয়। মা, ও মা, আজ আমি স্কুলে যাব না মা। কাল তো আমি একদম পড়া মুখস্থ করতে পারিনি, আমি স্কুলে যাব না। না মা, স্কুল একদমই মিস দিতে নেই। তুই পড়া মুখস্থ করতে পারিসনি তাতে কি হয়েছে? তুই তো অসুস্থ ছিলি, বল। মাস্টার মশাইকে বুঝিয়ে বলবি, তাই হবে। টুনি অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে টুকিকে স্কুলে পাঠিয়ে দেয়। টুকি ভয়ে ভয়ে স্কুলের বেঞ্চে গিয়ে বসে পড়ে। এদিকে রাগী মাস্টার মশাইও ক্লাসরুমে ঢুকে পড়ে। রাগী মাস্টার মশাইকে দেখে সবাই থরথর করে কাঁপতে শুরু করে। তোমাদের সবাইকে আমি যা যা পড়া দিয়েছিলাম তা সবই হয়েছে কি তোমাদের? জি স্যার, আমাদের হয়েছে। কুহুর সাথে সাথে বাকিরাও বলতে শুরু করে পড়া হয়েছে। শুধু টুকি চুপ করে থাকে। টুকি, তুমি চুপ করে আছো কেন? পড়া হয়নি তোমার? না না স্যার, আমার পড়া হয়নি। আমি গত রাতে ভীষণ অসুস্থ ছিলাম, আর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি তো নিজেও বুঝতে পারিনি। ফাজিল কোথাকার, অজুহাত দেওয়ার আর কোনো জায়গা পাসনি, তাই না? এই, আর কার কার পড়া হয়নি সত্যি করে বল। যদি কেউ মিথ্যে বলেছিস তো আমি তার হাড় হাড্ডিগুলো গুঁড়ো করে ফেলবো বলে দিলাম। স্যার, আমাদের পড়া হয়নি, আমার কাল ডায়রিয়া ধরেছিল স্যার। সবার কথা শুনে স্যার ভীষণ রেগে যায় আর দুজনকে মারতে শুরু করে দেয়। শয়তান ফাজিল, খুব অজুহাত দিতে শিখে গিয়েছিস, তাই তো? দেখ এখন কেমন লাগে। স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। দয়া করে আমাকে মারবেন না স্যার। আমি যে আর সহ্য করতে পারছি না। এবার যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়বো স্যার। স্যার, দয়া করুন, আমাদের ছেড়ে দিন স্যার। আমরা ছোট ছানা, আমরা এত মার সহ্য করতে পারবো না স্যার। রাগী মাস্টার কোনোভাবেই থামে না। টুকি আর শালুকে মারতে মারতে অসুস্থ করে ফেলে। এরপর তাদের কান ধরিয়ে বাইরে বের করিয়ে দেয়। এসব দেখে বাকিরা ভীষণ কষ্ট পায়। স্যার, ওরা তো সত্যি কথাই বলেছে। আপনি দয়া করে ওদের ছেড়ে দিন স্যার। বাহ, ভালোই তো। অন্যের হয়ে ওকালতি তো ভালোই করতে পারিস দেখছি। যা, এবার ওকালতির পাশাপাশি অন্যের দুঃখে শামিল হ গিয়ে। যা, ওদের সাথে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়। মাস্টার মশাইয়ের ভয়ে রকি তাড়াতাড়ি বাইরে যায় আর রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকে। আর এদিকে টুকি আর শালু অসুস্থ থাকায় এত মার খাওয়ার ফলে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, এরা দুজন যে অজ্ঞান হয়ে গেছে। এই, তোরা চুপ কর, এত অস্থির হওয়ার কিছু নেই। এরা সামান্য অজ্ঞান হয়েছে, মরে তো আর যায়নি। যা, গিয়ে জল নিয়ে আয়। এরপর সব পাখিরাই দৌড়ে জল নিয়ে আসে আর টুকি শালুর জ্ঞান ফিরিয়ে আনে। টুকি, শালু, শোন, তোদের এখন বাসায় পাঠানো হবে, কিন্তু তোরা যদি আমার কথা বাসায় বলিস তাহলে পরবর্তীতে আমি তোদের আরো কঠিন শাস্তি দিব। কি মনে থাকবে তো? টুকি আর শালু কোনো রকমে তাদের মাথা নাড়ায় আর তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। তোরা আর হা করে দাঁড়িয়ে থেকে কি করছিস? যা, তোরাও বাড়ি চলে যা। কিন্তু স্যার, আজ তো আপনি আমাদের কিছুই পড়ালেন না। কাল আমরা পড়া না পারলে তো আমাদের আবার মারবেন। তোদের আমি বাড়ি ফিরে যেতে বলেছি, বাড়ি ফিরে যা। আর তা না করে আমার মুখের উপর কথা বলছিস, এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিব বলে দিলাম। রাগী মাস্টারের কথা শুনে সবাই ভয়ে স্কুল ছেড়ে বাড়ি চলে যায়। এদিকে টুকির আর শালুর মা তাদের মেয়ের এমন অবস্থা দেখে ভীষণ রেগে যায়। সামান্য একটা স্কুল মাস্টারের এত বড় সাহস, সে কিনা আমার মেয়ের গায়ে এভাবে হাত তোলে। আজ আমি এই স্যারের 12টা বাজিয়ে ছাড়বো। না মা, না, তুমি স্যারের কাছে একদম যাবে না। স্যার ভীষণ রাগী,
আর তুমি যদি স্যারের কাছে যাও স্যার আমাকে আরো বেশি বেশি করে মারবে। আমি চাই না মার খেতে, বা মার খেতে ভীষণ কষ্ট হয়। আমি আমি পড়াশোনা করতে চাই। আমি পড়াশোনা করতে চাই মা। আর আমাদের জঙ্গলে তো কোনো স্কুল নেই বলো। মেয়ের এমন কথা শুনে টুনি ভীষণ বিপাকে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোর স্যারকে কিছুই বলবো না। চল এবার তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর যাই হোক মা, তোকে তো সুস্থ হতে হবে বল। টুনি জোর করেই মেয়েকে নিয়ে হাসপাতালে যায় আর শালুর মাও তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর তাদের চিকিৎসা করে তাদের সুস্থ করে তোলে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। অসুস্থতার কারণে এই কয়েকদিন টুকি আর শালু স্কুলে যেতে পারে না। আজ আমি তোমাদের অন্যরকম একটা ক্লাস নিব, আর তার আগে আমি সবার পূর্ণ উপস্থিতি দেখব। এরপর মাস্টার সবার হাজিরা খাতা বের করে আর হাজিরা খাতা দেখে সে রেগে আগুন হয়ে যায়। তোদের এতগুলো দিন করে অনুপস্থিত কেন? হ্যাঁ, এখন তো ইচ্ছে করছে তোদের সব কটাকে উল্টো পাশে ঝুলিয়ে পেটাতে। স্যার, আমরা কেউই ইচ্ছে করে অনুপস্থিত হইনি। আমরা সবাই কোনো না কোনো সমস্যার কারণেই স্কুল মিস দিয়েছি। আর আপনার এমন রাগের কারণেই তো আমাদের কত কষ্ট হয়েছে। তোর এত বড় সাহস, তুই আমার রাগ নিয়ে কথা বলিস? এই বলে মাস্টার তার হাতে থাকা লাঠি রকির দিকে ছুঁড়ে মারে আর লাঠিটা লেগে রকির মাথা ফেটে যায়। স্যার, আমি সবাই আপনার অনেক অন্যায় সহ্য করেছি, অনেক মার খেয়েছি, কিন্তু আজ আর নয়। আপনার মতো রাগী মাস্টারের আমাদের কোনো প্রয়োজন নেই। এমন কথা শুনে মাস্টার আরো বেশি রেগে যায় আর সবাইকে এক পাশ থেকে মারতে শুরু করে। তোমরা কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। আমাদের দুষ্টু স্যার যে আমাদের মেরে ফেলছে। বাঁচাও, বাঁচাও আমাদের। কি? ওই রাগী স্যার আবার আমাদের ছানাদের মারছে? না, এভাবে আর সহ্য করা যাচ্ছে না। আজ সবাই মিলে প্রতিবাদ করতে হবে। এরপর শালিক দৌড়ে সবার কাছে যায় আর সবাইকে ডেকে নিয়ে স্কুলে চলে আসে। শয়তান মাস্টার, তোর কাছে আমরা আমাদের ছানাকে দিয়েছি শিক্ষা গ্রহণ করানোর জন্য, একজন ভালো পাখি হওয়ার জন্য, আর সেখানে তুই কিনা তাদের ওপর অত্যাচার করিস। এই বলে সবাই মিলে রাগী মাস্টারকে মারতে শুরু করে। মারতে মারতে আধমরা করে জঙ্গল থেকে তাড়িয়ে দেয় আর স্কুলে নতুন মাস্টার নিয়োগ দেয়। আর এরপর থেকে ছানারা অনেক মজা করে নতুন মাস্টারের কাছে পড়তে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।